আমি নির্বাচনের 2 মাস আগে আমি আমার পজিশন ক্লিয়ার করেছি। বিএনপিতে ছিলাম, বিএনপিতে থাকবো, বিএনপি আমার শেষ ঠিকানা। আবু সাইদ বিশ্বের তরুণদের জন্য এক রোল মডেল হিসাবে আবির্ভূত হয়েছে। আমরা কখনো আওয়ামী লীগ হব না এবং কোনো চাঁদাবাজি, লুণ্ঠন, মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ইত্যাদি থেকে বিএনপি সরকার দূরে থাকবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে যিনি রয়েছেন তার প্রথম পরিচয়, তিনি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। যুদ্ধ করেছিলেন বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে। 6 বার নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদে, একসঙ্গে সামলেছেন 2টি মন্ত্রণালয়। তার আরও পরিচয় আছে, 1970 সালে পাকিস্তান ফুটবল দলের অধিনায়ক ছিলেন। গত নির্বাচনের আগে তার উপরে চাপ ছিল কিংস পার্টিতে যোগদান করার, সরকারের পক্ষ থেকে ছিল পাহাড় সমচাপ। এত আলোচনা সমালোচনার পর তিনি নির্বাচিত হয়েছেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে জায়গা পেয়েছেন তিনি। তার কাছ থেকে জানতে চাইব, এত চাপ সামলে এই রাজনীতির এত পথ পরিক্রমে আপনার কাছে জানতে চাইব আপনার জীবনের গল্প। কখনো রাজনীতি করব ভাবিনি। ঘটনাচক্রে আমার রাজনীতিতে আগমন। আমার এলাকা লালমোহন এবং তজুমুদ্দিনের মানুষের কাছে আমি খুবই কৃতজ্ঞ। তারা 6 বার আমাকে জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করেছে, এমনকি স্বতন্ত্র প্রার্থী রূপেও নির্বাচিত করেছে। আমি আমার জীবনের একটা বিরাট সময় ভোলার সাধারণ মানুষের কল্যাণে নিবেদন করেছি। এর আগে খেলাধুলায় পাগল ছিলাম, খেলা পাগল, জাতীয় দলের খেলোয়াড় ছিলাম, দেশের দ্রুততম মানব ছিলাম 100-200 মিটার স্প্রিন্টে। ফিফা আমাকে 20 শতাব্দীর সেরা ফুটবলার নির্বাচিত করেছে। সুতরাং খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম। এক সময় ঘটনাচক্রে, যেহেতু আমার পিতা সংসদ সদস্য ছিলেন পাকিস্তানি আমলে, আমিও রাজনীতিতে পা রেখেছি এলাকাবাসীর অনুরোধে। রাজনীতি করতে গিয়ে আমি সবসময় দেশকে দলের ঊর্ধ্বে রেখেছি। আমার দল বিএনপি, 32 বছর এই দল করি। কখনো কখনো যে বিষয়টি পছন্দ হয়নি প্রকাশ্যে বলেছি, কারণ দলে কোনো কাউন্সিল ছিল না এবং আওয়ামী সরকারের নিষ্পাষণে জুলুম, হত্যা, গুম, খুনের মাধ্যমে আমাদের দলও কাউন্সিল করার জন্য পর্যাপ্ত সুযোগ পায়নি। চেষ্টা করেছি উচিত কথা বলার দলের স্বার্থে। আমার এই সরাসরি সোজাসাপটা বক্তব্যের কারণে আওয়ামী লীগ সরকার মনে করেছে আমি বোধহয় দল ত্যাগ করতে যাচ্ছি। তারাই আমার সাথে যোগাযোগ করেছে, আমি কারোর সাথে যোগাযোগ করিনি। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী আমরা সৃষ্টি করেছি। 71 সালের মার্চ মাসে 25 জন কর্মকর্তা, 25 জন অফিসার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, যার শীর্ষে ছিলেন মেজর জিয়াউর রহমান, মেজর খালেদ মোশাররফ, মেজর শফিউল্লাহ। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশবাসীকে আন্দোলিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। এইভাবে আমিও যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করেছি। এই বাংলাদেশ সেনাবাহিনী আমরা গড়ে তুলেছি। আশা করেছি সেনাবাহিনী জনগণের অত্যন্ত প্রিয়, যেহেতু তারা সকল সংকটে জনগণের পাশে থাকবে। কিন্তু সাম্প্রতিককালে বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে দেখি যে তারা অনেক অন্যায় সুযোগ দিয়েছে এই আওয়ামী লীগ সরকারকে। এমন এমন ব্যক্তিরা সেনাপ্রধান, পুলিশ প্রধান রূপে আবির্ভূত হয়েছেন, যারা দুর্নীতিবাজ, যাদের এই পদে বসার কোনো যোগ্যতাই ছিল না। তো যাই হোক, সেনাবাহিনী যেহেতু আমরা সৃষ্টি করেছি, সেনাবাহিনীতে আমাদের অত্যন্ত গর্বের ধন, তাদের সাথে আমার সম্পর্ক রয়েছে এবং সেনাবাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আমার সাথে সকলেরই সুসম্পর্ক আছে। এইভাবে সেনাবাহিনীর যারা সিনিয়র অফিসার, যারা সরকারের বিভাগ, ইন্টেলিজেন্স বিভাগ, অন্যান্য বিভাগ, সেই সেনা কর্মকর্তারা, এদেরকে আমি দেখিও নেই কখনো। আমি মিলিটারি একাডেমির প্রথম দিকের একাডেমির প্রশিক্ষক ছিলাম। আমি যাদেরকে প্রশিক্ষণ দিয়ে ক্যাডেট থেকে অফিসার বানিয়েছি, তারাও কেউ সেনাবাহিনীতে নাই। তো তারা আমার সাথে যোগাযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে। তারা ভেবেছেন যে যেহেতু আমি দলের মাঝে মাঝে সমালোচনা করি, আমি হয়তো দল ত্যাগ করে নতুন কোনো দলে যোগ দেব। সেইভাবে তারা দল গঠন করেছিলেন বিএনএম। কিন্তু আমি কখনো তাদেরকে কথা দেই নেই, বলি নাই যে এই দল করব। তারা অনেক কিছু অফার করেছেন, যা সাধারণত করে। দেখতে পেয়েছেন যে আমাদের সামরিক বাহিনীরই কয়েকজন কর্মকর্তা কোটি কোটি টাকা নিয়ে
কিংস পার্টিতে যোগ দিয়েছে কিংবা আওয়ামী লীগে যোগ দিয়েছে। এই ধরনের অফার আমাকেও দেওয়া হয়েছিল। আমি নির্বাচনে 2 মাস আগে সাংবাদিক সম্মেলন করে বলেছি, এই দল আমি এতদিন ধরে করি, এত বছর ধরে করি, এই দলেই থাকবো। বেগম খালেদা জিয়া আমার নেত্রী, যতদিন বেঁচে থাকবেন তিনি আমার নেতা। সুতরাং আমি নির্বাচনে 2 মাস আগে আমি আমার পজিশন ক্লিয়ার করেছি। বিএনপিতে ছিলাম, বিএনপিতে থাকবো, বিএনপি আমার শেষ ঠিকানা। একটি বিষয় নিয়ে আমি খুব উদ্বিগ্ন। বিএনপি দেশের জনপ্রিয়তম দল। যেদিনই তত্ত্বাবধায়ক সরকার একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে, সেই নির্বাচনে আমাদের ধারণা বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে, সংসদের অধিকাংশ আসন পাবে, সরকার গঠন করবে এবং বিএনপির একজন নেতা বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন তিনিই প্রধানমন্ত্রী হবেন। এরপরে হলো আমার চিন্তার বিষয় রয়েছে, আওয়ামী লীগ দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গিয়েছে। তাদের ছাত্র যুবক ক্যাডারদেরকে গুন্ডা বানিয়েছে, মাসলম্যান বানিয়েছে, দেশকে বানিয়েছে পুলিশ স্টেট। এখান থেকে মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের জন্য, ভবিষ্যৎ সরকারের জন্য অত্যন্ত কঠিন একটি কাজ হবে। গত 16 বছর বিএনপি কর্মীরা কিছুই পায়নি, কেবলমাত্র মিথ্যা মামলার সাজা ছাড়া। তাদের পরিবার পরিজনের সাথে দেখা করতে পারেনি, বনে জঙ্গলে শহরে বন্দরে বিচরণ করেছে রোহিঙ্গাদের মতো, ভবগুরুদের মতো। সুতরাং তাদের যখন ক্ষমতায় থাকবে একটা টেন্ডেন্সি হতে পারে নিজের ভাগ্য গড়ার। ন্যায়ভাবে সরকারে থাকলে কিছু কিছু সুযোগ সুবিধা কর্মীদেরকে দেওয়া যায়, কিন্তু বিএনপি এত বড় একটি দল, এদের সবাইকে সন্তুষ্ট করা যায় কিনা, সবাইকে নিয়ন্ত্রণে রাখা যায় কিনা, সবাইকে জিয়ার আদর্শে অনুপ্রাণিত করে সৎ রাখা যায় কিনা, এটা একটা চ্যালেঞ্জ হবে আগামী দিনে বিএনপির জন্য। খুবই ভালো হবে, আমরা আশা করি বিএনপি এই চ্যালেঞ্জ সফলভাবে গ্রহণ করতে পারবে এবং দেশকে একটি সুন্দর, উন্নত, জনগণের বসবাসযোগ্য একটি দেশে পরিণত করতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। বাট এই নর্মালসি ফিরিয়ে আনাটাই বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে ক্ষমতায় গেলে। বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার হলেও প্রকৃতপক্ষে এটি একটি তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের বিগত বর্তমান হাসিনা কর্তৃক বাতিলকৃত সংবিধান অনুসারে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল 3 মাস। সুতরাং প্রাথমিকভাবে আমরা ধরে নেই যে এই সরকার 3 মাসের জন্য এসেছে। তবে এই সরকারের অর্থ কঠিন কাজ, যেভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে গিয়েছে, তাদেরকে আরেকটু বেশি সময় দেওয়া উচিত এবং বিচার বিভাগকে নিরপেক্ষ করা। যেসব লুটেরা ব্যবসায়ীরা অর্থ পাচার করে বিদেশে নিয়েছে, সেই অর্থ আবার দেশে ফেরত আনা। মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা যারা ঘটিয়েছে, গুম খুম হত্যাকাণ্ড, তাদের বিচার করার প্রাথমিক বিচার কাজ শুরু করা, ট্রাইব্যুনাল গঠন করা ইত্যাদি। যেমন বিডিআরের হত্যাকাণ্ডের, এত বড় একটা লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার করা, এগুলোর ব্যাপারে কিছুটা সময় লাগতে পারে। তবে আমি মনে করি 3 মাসের মধ্যে সঠিক নির্বাচন দিতে পারলে ভালো, না হলে তাদেরকে আরও কিছু সময় দেওয়া যেতে পারে। স্পেসিফিক মেয়াদকাল বলা মুশকিল। তবে প্রফেসর ইউনূসের উপর আমাদের আস্থা আছে। আমাদের আস্থা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেতৃবৃন্দের প্রতি। তারা দেশে একটি বিপ্লব করেছে। এতদিন দেশবাসী বইতে পড়েছে বিপ্লবের কথা, কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে বিপ্লব কাকে বলে। এই কৃতিত্ব তাদেরকে দিতে চাই। তারা আমাদের সোনার ছেলে, যারা জীবন দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। বিশেষ করে আবু সাইদ বিশ্বের তরুণদের জন্য এক রোল মডেল হিসাবে আবির্ভূত হয়েছে। প্রফেসর ইউনূস বেসিক্যালি ইকোনমিস্ট। তিনি অর্থনীতিকে দ্রুত একটা ট্র্যাকে আনতে হবে। বিশেষ করে এই যে লুণ্ঠিত অর্থ যদি বিদেশ থেকে ফেরত আনতে পারেন, ইউজিং হিজ কানেকশনস, হিজ ভাবমূর্তি অল অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, তিনি বাংলাদেশকে এমন একটি স্থানে নিয়ে যেতে পারেন যাতে করে আগামী দিনে আর কোনো লুটেরা, আর কোনো হাসিনা সরকার, আর কোনো আওয়ামী সরকার এই রাষ্ট্রকে পুলিশি রাষ্ট্র বানাতে না পারে।
সেই জন্য কিছু সময় যদি তার লাগে আমার মনে হয় আমরা দিতে রাজি। এই বিষয়টি আমরা স্থায়ী কমিটির মিটিংয়ে বসব এবং আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে বসে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। সুতরাং এটা আমার প্রিলিমিনারি অবজারভেশন যে যত দ্রুত সম্ভব নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, এটাই দেশবাসী কামনা করে, আমরাও কামনা করি। এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। এর প্রধান প্রতিষেধক হইল এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উপরে ন্যস্ত রয়েছে। যেভাবে অযুত সংখ্যায় তারা ঢাকার রাজপথে নেমে এসেছে, পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছে, তাদেরকেই এই প্রতিবিপ্লব ঠেকানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখতে হবে। তারপর বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে বিএনপির কর্মী বাহিনী নিয়ে মাঠে নেমে নেতৃবৃন্দ একদম সর্বোচ্চ নেতা থেকে সর্বনিম্ন পর্যায়ের কর্মী পর্যন্ত সবাই আমরা ছাত্রদেরকে সহায়তা করব, ছাত্ররাও আমাদেরকে সহায়তা করবে। বিএনপির চেয়ে শক্তিশালী তো কোনো পার্টি নাই, কিন্তু এখন আমরা আশা করি কেউ আর সাহস করবে না। যে এই ছাত্র সমাজ রাজপথে যে উদাহরণ সৃষ্টি করেছে, যেভাবে হাসতে হাসতে প্রাণ দিয়েছে, এতে রাজনৈতিক দলের কর্মীরা অনুপ্রাণিত হয়েছে, সারা বিশ্ববাসী অনুপ্রাণিত হয়েছে। সুতরাং আশা করি এই ধরনের প্রতিবিপ্লবের সুযোগ সাহস কেউ নেবে না। এই সরকার সমাজদেহের প্রত্যেকটি অঙ্গকে ক্ষতবিক্ষত করেছে, জাতীয় প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর আমি অন্যতম প্রতিষ্ঠাতা। আমরা 25 জন সেনা কর্মকর্তা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহ এই সেনাবাহিনী বানিয়েছি। এই সেনাবাহিনীর একটা অংশ ডিজিএফআইয়ের চাকরিরত অবস্থায় এই আয়নাঘর গড়ে তুলেছে, যে লোমহর্ষক হত্যাকাণ্ড নির্যাতন করেছে অকল্পনীয়। এবং এই আয়নাঘরের বৃত্তান্ত দেখে আমরা হতবাক হয়ে গিয়েছি। সেনাবাহিনীর একজন কৃতি অফিসার ব্রিগেডিয়ার আজমি, তাকে এত বছর গুম করে রেখেছেন। একজন ব্যারিস্টার আমান বিন কাসেমকে কালকে টেলিভিশনে দেখলাম কি অত্যাচার তার উপরে করেছে। এটি পুলিশ বাহিনী করতে পারে, দেয়ার মেনি ক্রিমিনালস ইন পুলিশ, কিন্তু সেনাবাহিনী যুদ্ধ স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে সৃষ্ট একটা সেনাবাহিনী এরকম কাজ করবে, অকল্পনীয়। সুতরাং এ ব্যাপারে সরকার এমন ব্যবস্থা নেওয়া উচিত ভবিষ্যতে কেউ আয়নাঘর বানাবার জন্য কল্পনাও কারো মাথায় না আসে। বিএনপি থাকতে, বিএনপি রাষ্ট্র দায়িত্ব পেলে, রাষ্ট্র শাসনের দায়িত্ব পেলে কখনোই আয়নাঘর সৃষ্টি করবে না এবং অন্য কোনো পুলিশ বা অন্য কোনো অর্গানাইজেশনকেও আয়নাঘর বানাতে দেবে না। নিরীহ মানুষকে অত্যাচার করতে দেব না এবং মানবাধিকার সমুন্নত রাখা বিএনপির প্রধান দায়িত্ব হবে। অনেক আশা ভরসা রেখে জনগণ আগামী নির্বাচন ভোট দিতে যাবে। সেই ভোটে জনগণ যদি বিএনপিকে বেছে নেয়, তাহলে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে জনকল্যাণের জন্য যা যা কিছু প্রয়োজন, মানবাধিকার সমুন্নত রাখার জন্য যা যা কিছু করা প্রয়োজন, বিএনপি সরকার নিশ্চয়ই তা করবে। প্রতিহিংসার রাজনীতি করে না, এখনও করে নাই। আমাদের নেত্রী বেগম জিয়া, তিনি চারুবাক, স্বল্পবাক, কখনো প্রতিপক্ষকে আক্রমণ করেন না। আগের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পদ্মা নদী থেকে টুপ করে ফেলে দিবেন বেগম জিয়াকে, প্রফেসর ইউনুসকে। বেগম জিয়া 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, কখনো এই ধরনের কথা তো বলেন নাই। সুতরাং তিনি সুস্থ হলে তার নেতৃত্বে আমরা এমন একটা জনবান্ধব সরকার গড়ে তুলব যারা অতীতের ভুল থেকে শিক্ষা নেবে। আমরা কখনো আওয়ামী লীগ হব না এবং কোনো চাঁদাবাজি, লুণ্ঠন, মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ইত্যাদি থেকে বিএনপি সরকার দূরে থাকবে ইনশাআল্লাহ। পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের সমাজদেহে গভীর ক্ষত সৃষ্টি করেছে, সামরিক বাহিনীর অফিসারদের মনোবল ভেঙে দিয়েছে। এর জন্য প্রধানত দায়ী 1975 সালে জাসদ নেতা কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহের, তিনি ক্ষমতায় যাবার জন্য সাধারণ সৈনিকদেরকে ব্যবহার করে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন 7 নভেম্বর তারিখে। তারপর প্রধান দায়িত্ব এবং এই ঘটনার কলকাঠি নেড়েছেন বিডিআর হত্যাকাণ্ডের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন আওয়ামী লীগ নেতা যারা তার আত্মীয় স্বজন।
এদের সাথে এই বিডিআর কার্নেজের আগে হত্যাকারীরা এদের সাথে বৈঠক করেছে এবং যেই বিদ্রোহ বিনা রক্তপাতে দমন করা যেত শেখ হাসিনা অ্যালাউ করেছে, বিদ্রোহীদেরকে টাইম দিয়েছে যাতে তারা অফিসারদেরকে হত্যা করতে পারে। এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্র, তাদের মতোতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে যাতে করে বাংলাদেশ সেনাবাহিনীর সকল পর্যায়ের সৈনিকদের মনোবল ভেঙে যায়, অফিসাররা যাতে বোল্ডলি কমান্ড করতে না পারেন এবং প্রতিরক্ষার জন্য আমরা যাতে প্রতিবেশী রাষ্ট্রের অনুগত হয়ে থাকি, তাদের প্রতি নতজানু হয়ে থাকি, সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এই সরকারকেও আমরা আহ্বান জানাবো দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যে, প্রয়োজন হলে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে। এরপর নির্বাচন যদি হয়, নির্বাচন অবশ্যই হবে। আজকেও প্রফেসর ইউনূস বলেছেন যত শীঘ্র সম্ভব নির্বাচিত সরকারের কাছে তারা দায়িত্ব হস্তান্তর করতে চান। বিএনপিকে যদি জনগণ দায়িত্ব দেয় আমরা এই ঘটনার উপযুক্ত বিচার করব, কঠোর বিচার করব এবং যাতে করে এই শহীদ পরিবার সমূহের মনে শান্তি লাভ করে সেজন্য সব ধরনের দ্রুত বিচারের উদ্যোগ আমরা গ্রহণ করব। আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন যারা স্থায়ী কমিটিতে আছে ডক্টর মোশাররফ ছাড়া সবার আগেই আমি এদের উপরেই সবসময় ছিলাম। এরা যখন যুগ্ম সম্পাদক তখনই আমি ভাইস চেয়ারম্যান ছিলাম। যে কোনো কারণেই হোক তারা হয়তো মনে করেছেন যে অন্যদেরকে আরও আগে সুযোগ দেওয়া উচিত এবং আমি যে বিএনপি ছেড়ে যাব না এটাও তারা জানে। সেই কারণে হয়তো আমার জন্য একটু সময় লেগেছে, কিন্তু এখন আমি মনে করি দেরিতে হলেও তারা আমার প্রতি সুবিচার করেছেন। আমি চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান, স্থায়ী কমিটির সকল সদস্যবৃন্দ এবং বিএনপির লড়াকু কর্মী বাহিনীকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। বিএনপির কর্মী বাহিনী বিগত আন্দোলনে, সরকার পতনের আন্দোলনে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে, আমার জেলা ভোলায় ছাত্রদল সভাপতি নূর আলম এবং শ্রমিক দলের আব্দুর রহিম সহ অনেকে জীবন দিয়েছে এবং এই যে আগস্ট বিপ্লবে আমার লালমোহন থানার 10 জন নিহত হয়েছে, তরুণ ছাত্র এবং সাধারণ মানুষ। তজুমুদ্দিন থানার 1 জন নিহত হয়েছে, বেশ কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং আন্দোলন সংগ্রামে আমার দলের কর্মী এবং ছাত্র সমাজে বলিষ্ঠ ভূমিকা রয়েছে। সেই জন্য জাতি তাদের কাছে কৃতজ্ঞ, আমিও তাদেরকে কৃতজ্ঞতা জানাই।